আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনাকেও আপনি আপনি সহ আমাদের সকল দর্শকদের বিজয় দিবস, মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বেকার হয়ে যাবে, ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক বলতেও কিছু থাকবে না। এই আমার জাতীয় ভাতিজার ওরফে ভাবির পোলা, এরাও ক্ষমতায় থাকবে না। এরা ক্ষমতায় না থাকলে কি হবে? আবার তাদের চলে যেতে হবে মেসে, চলতে হবে লোকাল বাসে। তো তারা এই সুযোগ কেন হাতছাড়া করবে? তারা তো এটা চায় না। তারা এটা কেন চাইবে যে নির্বাচন হোক? নির্বাচন যে আপনি যদি জানেন যে আপনার গ্রামে আমি গেলে আপনার কোনো অস্তিত্ব থাকবে না, আপনি যদি জানেন আমি আপনার বাড়িতে গেলে আপনার কোনো সমাদর থাকবে না, আমাকেই গুরুত্ব দিবে, তো তখন আপনি কি চাইবেন আমি আপনার গ্রামে যাই বা আপনার বাড়িতে যাই? কোনোদিনই চাইবেন না। যেমন একজন ঘর জামাই কোনোদিনই চায় না যে তার শ্বশুর বাড়িতে শালা সমুদ্রে বিয়ে করুক। কারণ শালা সমুদ্রে যদি বিয়ে করে, তো ঘর জামাইকে তো কিক আউট করে দেবে বাড়ি থেকে। তো এরা হচ্ছে তাই। এরা এই যে শ্বশুর বাড়ি খাওয়া আর বালুর চরে হাগা, এই সুযোগটা কেন ছাড় দেবে বলেন? এরা তো নির্বাচন চাইবে না। এরা কেন নির্বাচন চাবে? আমি তো বলেছিলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে, এদের পিঠের চামড়া থাকবে না, এদের এদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বিএনপিও ক্ষমতায় যদি আসে। তাই এরা কোনো অবস্থাতে নির্বাচন চাইবে না, এটাই স্বাভাবিক। তারা দেখলো যে মাঠ তো খালি, আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছে যে কোনো ভাবে, বিদেশি শক্তির ছত্র ছায়া, তারা এই মাঠটা খালি। এখন দেখলো যে বিএনপি কে আর আওয়ামী লীগকে যেহেতু ঠেকানো গেছে, তো বিএনপি কে ঠেকানো কি? ওরা প্রথমে ছেঁচড়া চাঁদাবাজ বলে একটু মার্কেট তৈরি করেছে। আমরা জানি যে একদিন এই জামাত জামাত প্রথমে তার কর্মীদেরকে, মানে বিএনপির কর্মীদেরকে জামাতের মাইন্ডসেট বানিয়ে ফেলেছে। আপনি এখন যাদের বিএনপি বা ছাত্রদল বা যুবদল দেখেন, ছাত্র শিবিরের সাথে এদের শুধু এতটুকুই পার্থক্য, ছাত্র শিবির ছেলেপেলেরা ডাইরেক্ট স্বীকার করতেছে তারা ছাত্র শিবির বা জামাত করে, কিন্তু বিএনপির ভিতরে থাকা যে জামাত এবং ছাত্র শিবির আছে, তারা শুধু সাইনবোর্ড নাই, এই তো পার্থক্য, আর কিছুই নাই। মাইন্ড সেট আপে কোনো পার্থক্য দেখবেন না, কোনো পার্থক্য আপনি পাবেন না। আপনি 100টা ছাত্র দলের বক্তব্য নেন মুক্তিযুদ্ধের উপরে, 100টা ছাত্র শিবিরের বক্তব্য নেন, দেখবেন ছাত্র দলের বক্তব্যের সাথে ছাত্র শিবিরের বক্তব্য 90% মিলে গেছে। তার মানে কি? যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এবং ছাত্র দলে ঢুকে, যুব দলে ঢুকে তাদের মাইন্ড সেট আপ এইভাবে তৈরি করেছে যাতে ছাত্রদল ছাত্রদল যুবদল এবং জাতীয়তাবাদী দল বিএনপি, এরা যাতে জামাতের স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে, সেইভাবে তারা মেন্টাল প্রিপারেশন তৈরি করেছে। আপনি দেখবেন আওয়ামী লীগের ভিতরেও একটা সাইদি লীগ আছে। আপনি দেখবেন তারা বলবে সব স্বাধীনতা বিরোধীর ফাঁসি দেওয়া ঠিক আছে, সাইদিকে ফাঁসি দেওয়া ঠিক হয় নাই। মানে বুঝতে পারছেন তো? তো এরকম তাহলে এরা যদি আওয়ামী লীগের লোকের মধ্যে যদি এটা পান, তাহলে বিএনপির ভিতরে কি? বিএনপির তো সবাই মনে করে এরা সব নির্দোষ, সব ফেরেস্তা ছিল। যাদের ফাঁসি দিছে এই রাজাকার আলবদরের বাচ্চারা, যারা বাংলাদেশের 30 লক্ষ মানুষ হত্যায় এবং অগণিত নারী ধর্ষণে জড়িত, এদের কারা ফেরেস্তা মনে করে? কারণ এরকম দাঁড়িয়ে আছে, টুপি আছে। আপনি যদি কালকে দাঁড়িয়ে আর টুপি আনেন না, টুপি মাথায় দেন, আপনারও তারা মনে করবো যে আপনি তাদের দলের লোক। দাঁড়িয়ে টুপি থাকলে হলো, বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে কোনো অভিযোগ মেনে নিতে চায় না। যেমন ধরেন বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্র, মাদ্রাসা ছাত্র বলাৎকার হয়, এদের কোনোদিন শুনেছেন? তাদের পক্ষে বিরুদ্ধে কোনো বিবৃতিতে দেয়নি। এমনি তাহলে তারা কেন 71-এ তাদের অপকর্মের কথা স্বীকার করবে? এই যে বিএনপি কে তারা এখন বলতে চায়, এটাই স্বাভাবিক। কারণ এই ফ্রাঙ্কেস্টাইন বানিয়েছে কারা? বানিয়েছে বিএনপি। এই ফ্রাঙ্কেস্টাইন তো এখন বিএনপি কে খাবে। আর যদি বিএনপি কে না খেতে পারে, তাহলে বিএনপি কে এই ফ্রাঙ্কেস্টাইনকে ধ্বংস করতে হবে। তা না করলে কোনো উপায় থাকবে না। আপনি দেখেন হেফাজত নামের ফ্রাঙ্কেস্টাইন তৈরি করেছিল, তৈরি না, তাকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল আওয়ামী লীগ কিছুদিন, দেওয়ার ফলাফল তো আপনি পেয়ে গেছেন। তার আওয়ামী লীগ আর বিএনপি তো জিয়াউর রহমান শুরু থেকেই এদেরকে পৃষ্ঠপোষকতা করতেছে। বিএনপি কে এর ফল এখন ভোগ করতে হবে। তাই এরা এখন শুধু বঙ্গবন্ধুকে খুনি বলেই তারা থামবে না, তারা এখন জিয়াকেও খুনি বলবে, এটাই স্বাভাবিক। অলরেডি তারা তো তারেক রহমানের বিরুদ্ধে বয়ান দিয়েছে যে লন্ডন থেকে দেশ চালাইতে পারবা না, এই কথা বলে দিয়েছে তারেক রহমানকে। তো এইভাবে তারা এমনকি বিএনপি কে চেষ্টা চাঁদাবাজ বলতেছে। কারণ হলো যে তারা সেই আস্কারাটা দিয়েছে, তারা বানরকে কাঁধে তুলে ফেলেছে। এখন হয় তাদের নামাতে হবে, তা না হলে তাদের বান্দরের কথাই চলতে হবে। এছাড়া বিএনপির কোনো আর উপায় নেই। মব ভায়োলেন্স তো এই জন্যই করেছিল, এরা তো মব সন্ত্রাস এমনি করে নাই। অলরেডি আজকে আমার এক ভাবির পোলা বলছে, সান্ডা মাহফুজ বলছে, যারা মব ভায়োলেন্স করবে তাদের কিছু বলা যাবে না। ছাত্রলীগ যদি, সাদ্দাম যদি এই কথা বলতো যে ছাত্রলীগ যাকে ইচ্ছা তাকে পেটাবে, তাহলে দেখতেন যে কিছু বলা যাবে না। এটা বললে তখন দেখতেন মানবাধিকার ধ্বংস হয়ে যাইতো, গণতন্ত্র ধ্বংস হয়ে যাইতো, ইসলাম খতরেমে যাইতো। কিন্তু এটা তো রব্বানি আর সাদ্দাম বলে নাই, বাইরে যুবলীগের সম্রাটও বলে নাই। সুতরাং এটা এখন বলা যাবে, এটা আওয়ামী লীগের কোনো নেতা বলে নাই, এখন এটা সান্ডা মাহফুজ বলেছে, তাই এটা চলবে। মানে তারা এখন ক্ষুধা হয়ে গেছে, তাদের কিছু আপনি বলতে পারবেন। আর আপনি যেটা বললেন
যে আজকে এই বিজয় দিবস আমরা কোনোদিন এরকম দেখি নাই। মানে এরকম জঘন্য পরিস্থিতি আমরা কখনোই পরিস্থিতির মুখোমুখি হই নাই। কারণ তারা মব সন্ত্রাসের সময় এমন একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে মানুষ যাতে ভয় না যায়। আগে 4 বছর না 2 বছরে মানে দুধের বাচ্চা ছাড়া সব শিশুই যাইতো, কেউ কেউ দুধের বাচ্চা খুলে নিয়ে বিজয় দিবসে আসতো, আমরা দেখেছি। আজকে আর সেই পরিবেশ তারা রাখেনি, কারণ যাতে বিজয় দিবসকে পালন করতে না পারে তার জন্য সকল আয়োজন তারা করে রেখেছে। মানুষ কিভাবে যাবে? মানুষ তো কার ঘাড়ে এখন কয়টা মাথা আছে যে কে যাবে? এখন ওই লোকটাই যেতে পারবে যে লোকটা বাংলাদেশের পতাকা কপালে বেঁধে বুকে বেঁধে শেখ মুজিবকে গালি দিতে পারবে, বঙ্গবন্ধুকে গালি দিতে পারবে, শেখ হাসিনাকে গালি দিতে পারবে, ভারতকে গালি দিতে পারবে, মুক্তিযোদ্ধাদের গালি দিতে পারবে, তারাই কেবল যেতে পারবে। তাছাড়া যারা মুক্তিযুদ্ধের পক্ষের একটা মানুষ এখন বিজয় দিবস স্মরণে কোথাও যেতে পারবে না, এটাই স্বাভাবিক। অলরেডি তারা তো নিষিদ্ধই করে দিয়েছে, যে যখন তারা বলেছে যে আওয়ামী ফ্যাসিস্টরা শহীদ মিনার আসতে পারবে না, আওয়ামী ফ্যাসিস্টরা স্মৃতিসৌধে যেতে পারবে না, তখনই তো বোঝা হয়ে গেছে যে তারা কাউকে যেতে দেবে না। আসলে এর মানে কি? মানে তারা বিজয় দিবসে কাউকে যেতে দিবে না। তবে এটা করাতে ভালো হয়েছে, কারণ হলো যে এদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে, বাংলাদেশের জনগণ এদের চিনতে পেরেছে। এখন আর আমাদের আর আপনাকে বা আওয়ামী লীগকে বা ছাত্রলীগ যুবলীগকে সাদ্দামকে রব্বানিকে আগমুখ দিয়ে দেখিয়ে দিতে হবে না, ওই যে রাজাকার যায় এটা রাজাকার, এটা আলবদর, এখন সবাই তা চিনে ফেলছে। কমরেড হায়দার আকবর খান রণ বলেছিলেন যে মৌলবাদীদের, এই দেশের মৌলবাদীদের স্তম্ভ 4টি: মুক্তিযুদ্ধ বিরোধিতা করা, বঙ্গবন্ধুর বিরোধিতা করা, ভারত বিরোধিতা করা এবং নারী বিদ্বেষ। তো এই দেশের মৌলবাদীরা তো ভারত বিরোধিতা করবে, এটা তো কমরেড হায়দার আকবর খান রণ বহু আগেই বলে গেছেন, তাই না? তো এটা আমরাও সেই তার ভাষাতেই বলতে চাই, এটা তাদের স্তম্ভ, ভারত বিরোধিতা করা বাংলাদেশের মৌলবাদীদের স্তম্ভ। এটা আমার কথা না, প্রয়াত বিজ্ঞ এবং দেশপ্রেমিক একজন কমরেড হায়দার আকবর খান রণর বয়ান। সেটা হলো যে আমরা যারা মধ্যবয়স্ক আছি, আমরা তো তাদেরকে আদর্শ মানি। আমরা যেমন বঙ্গবন্ধুকে আদর্শ মানি, আমরা যেমন মুক্তিযোদ্ধাদের আদর্শ মানি, তেমনি কমরেড শাহ আলমকে আমরা আদর্শ মানি বীর মুক্তিযোদ্ধা হিসেবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের কি করতে হবে? আপনি যেটা বললেন, মানে মুখোমুখি হওয়া ছাড়া তার উপায় নাই। তারা যেমন 71-এ মুক্তিযুদ্ধ করেছে, আমরা বুঝতে পারতেছি যে আমরা বলতাম যে তখন যদি আমরা বড় থাকতাম আমরা মুক্তিযুদ্ধে যাইতাম, তাই না? কিন্তু এখন বোধহয় সেই স্বপ্নটা পূরণ হবে সামনে, কোনো উপায় নাই, এখন মুখোমুখি হতে হবে আপনাকে। আপনি কোনো মানে এখন ক্ষোভ দেখিয়ে বা রাগ ঝেড়ে বা আপনি বাইপাস করে এখন আর এই স্বাধীনতা বিরোধীদের এড়িয়ে যাওয়ার আমাদের সুযোগ নাই। এখন তারাই আমাদের মুখোমুখি করে দিচ্ছে, আমরা হচ্ছি না। আমরা কখনোই ইউনূসের মুখোমুখি হতে চাচ্ছিলাম না। আমরা কখনোই জামাতের নেতাদের মুখোমুখি হতে চাচ্ছিলাম না। কিন্তু তারা এবং তাদের যে আমার জাতীয় ভাবির পোলা যারা, এরা এমন কিছু করতে যে আমাদের টেনে মানে হিসড়ে আমাদের মুখোমুখি হতে বাধ্য করতেছে তারা। কিন্তু তারা জানে না আমাদের এই যে কমরেড শাহ আলম ভাই যারা মুক্তিযুদ্ধ করেছেন, বীর মুক্তিযুদ্ধ, আমরা তাদের উত্তরসূরি, আমরা বঙ্গবন্ধুর উত্তরসূরি, আমরা কমরেড শাহ আলম যিনি কমান্ডার ছিলেন তার উত্তরসূরি। বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি মনে করে এখনো, বুকে যাদের আদর্শ ধারণ করি আমরা, আমাদের কমরেড শাহ আলম বৃদ্ধ হয়ে গেছেন, হয়তো তিনি যুদ্ধ এখন এই মুহূর্তে করতে পারবেন না, কিন্তু আমাদের বয়স কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা মুখোমুখি হব, আমাদের হাতে প্রতিরোধ করা ছাড়া আর কিছুই দেখতেছি না। এখন আমাদের মাননীয় কমরেড বীর মুক্তিযোদ্ধা বলেছেন যে কোনো কিছুর পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অবশ্যই কোনো সন্দেহ নাই। কোন অপশাসন হয়েছে বলেই তো একটি সরকারের উচ্ছেদ ঘটাতে পেরেছে, সেটা ষড়যন্ত্র হোক আর না হোক। একটি সরকারকে তো আপনি যতক্ষণ অপশাসন না হয় উচ্ছেদ হয় না, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু দেশ এখন এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মুখোমুখি, আমরা দেখেছি একমাত্র বাম জোটের তাও কয়েকজন বাম জোটের থেকে বেরিয়ে কেউ যায় স্বাক্ষর করেছে তথাকথিত জুলাই সনদে। এখানে আমাদের কমিউনিস্ট পার্টি সেখানে স্বাক্ষর করে নাই, আর বিএনপি স্বাক্ষর করে বলেছে তারা ফেসে গেছে, সেটা অন্য বিষয়। তারা ফেসে, এত বড় বুদ্ধিজীবী, তাদের নাকি ব্যারিস্টারে ভর্তি, তারা ফেসে যাবেই তো, কারণ শয়তান যদি না চিনে দেয় তো অন্য কারণ না। আর এরা তো নাবালক না যে না বুঝে গিয়ে সাইন করেছে, সুতরাং তারা ফাঁসবে, এটা আমরা আগেও জানতাম। আমরা জানি যে এই কিস্তিখোর ইউনূস, এই স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক ইউনূস, এই জামাতিদের পৃষ্ঠপোষক ইউনূস, এই যে কত বড় বদমাই, সেটা আমরা আগে থেকেই জানি, এখনো জানি, ভবিষ্যতেও এই সমস্ত মানুষদের আগে থেকে চেনা যায়। বিএনপি কেন বুঝলো না? বড় একটি দল হিসেবে আওয়ামী লীগকে যেমন অপশাসনের জন্য কাঠগড়ায় দাঁড় করানো যায়, তেমনি দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে বিএনপিকেও কাঠগড়ায় দাঁড় করানো যায়। তো বিএনপি তো এই ফ্রাঙ্কেস্টাইন পেলে পুষে দুধ খাইয়ে মানুষ করেছে, কোনো সন্দেহ নাই।
15 বছরে আওয়ামী লীগের দায় আছে, এটাও আমি অস্বীকার করতেছি না, বা এটা অস্বীকার করার আমাদের উপায় নাই। খোদ আওয়ামী লীগের লোকেরাও এখন মনে করে যে তাদের এই মৌলবাদী শক্তির উত্থান এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের ছাড় দেওয়া তাদের ভুল ছিল, এটা তারাও এখনো কেউ কেউ বুঝতে পেরেছে। এই ব্যাপারে তো সৈয়দ আশরাফ আগেই বলে দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান শত্রু হচ্ছে মৌলবাদী শক্তি। আমি মনে করি মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগের বিরোধী, মানে আওয়ামী লীগের বিরোধী না, আওয়ামী লীগের ক্ষতিকর না, এটা বিএনপির জন্য ক্ষতিকর, বামদের জন্য তো ক্ষতিকরই। এমনকি বাংলাদেশের জন্য মৌলবাদী শক্তি, এই স্বাধীনতা বিরোধী গোষ্ঠীটা হচ্ছে সবচেয়ে বড় অপশক্তি। এবং এরা আজকে সুযোগ পেয়ে গেছে, বাম ঘরানার যারা বামপন্থীদের শক্তির দুর্বলতার সুযোগে আওয়ামী লীগও মাঠে নাই, এই সময় তারা একেবারে কাসিমের মতো মাথা বের করে সামনে চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর দায় বিএনপিকেও নিতে হবে, বিএনপিও তার চেয়ে বেশি দায়, কারণ পৃষ্ঠপোষকতা প্রথমে বিএনপি দিয়েছে। যাই হোক, এখন আমাদের যেটা করণীয় সেটা হলো যে তর্ক বিতর্ক করলে তো এদের আমরা ঠেকাইতে পারবো না। আমরা যত তর্ক বিতর্ক করব তার মধ্যে দিয়ে এরা তত আরো সুবিধা পাবে এবং তাদের কাজ তারা করে যাবে। তার জন্য তারা বলতে পারে 16ই ডিসেম্বর কালো দিবস বলে, কালা দিন বলে। আমরা দেখতে পারতেছি কখনো মৌলবীর বেশে, কখনো সামরিক পোশাকের বেশে, কখনো ছাত্র নেতার বেশে, কখনো নেতাদের বেশে এসে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের যে আমাদের অর্জন এগুলোকে তারা বিতর্কিত করতেছে। তারা বাংলাদেশের অর্জন, মানুষের অর্জন দুইটি। আমাদের পূর্বপুরুষ যারা একজন জীবিত এখানে আমাদের উপস্থিত আছেন, যে 52 মানুষজন তো এখনো জীবিত নাই, এখন 71 যিনি ছিলেন মুক্তিযোদ্ধা তিনি আমাদের সামনে এই মুহূর্তে আমাদের লাইভেও আছেন। তারা হচ্ছেন আমাদের শক্তি। আমাদের অর্জন দুইটা, একটা হলো 52 আর একটা হচ্ছে 1971। এই দুটোই তো আমাদের অর্জন, যা পৃথিবী তার কারণে। সুতরাং এই দুই অর্জনকে টিকিয়ে রাখতে অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা দলমধ্যের বিশেষ ঐক্যবদ্ধ হতে হবে যদি এদের আমরা ঠেকাতে চাই। কারণ এরা এতবার বেড়েছে, এতবার বেড়েছে, মানে যারা আমার হাঁটুর বয়সী তারা মনে করেন যে শাহ আলম, কমরেড শাহ আলম বীর মুক্তিযোদ্ধাদের থ্রেট করে, এগুলো শুনলে আমাদেরও বুকে রক্তক্ষরণ হয়। আমরা যখন দেখি মুক্তিযোদ্ধাদের মানে যেভাবে অপমান করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে ধূলিসাৎ করা হচ্ছে, আমরা আর সহ্য করতে পারতেছি না, আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এরা জোর করে আমাদের মুখোমুখি আনতে চায়, আমরাও প্রয়োজনে মুখোমুখি হব। মুখোমুখি হওয়া ছাড়া মনে হয় অদূর ভবিষ্যতে এই যে তিনি যেটা 71 সালে তিনি যেমন মুখোমুখি হয়েছিলেন, সম্ভবত আমাদের আবার মুখোমুখি হতে হবে। তাছাড়া এদের হটানোর কোনো সুযোগ আছে বলে আপাতত দেখা যাচ্ছে না। কারণ তারা নির্বাচন দিবে কিনা আদৌ এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর তারা ইলেকশন দিলেও সেটা ইলেকশন হবে না সিলেকশন হবে, তিনি তো সরকার প্রধান, আমি মানি না তাকে। কারণ তিনি হচ্ছেন এনজিও, সারা জীবন এনজিওর ব্যবসা করে আসছেন। তিনি আদম ব্যাপারী লাইসেন্স করেছেন। আদম ব্যাপারী লাইসেন্স তো কমরেড শাহ আলম তো চাইলে এরকম 10টা লাইসেন্স বহু আগে বানায় বহু হাজার হাজার কোটি টাকা কামাইতে পারতেন। এটা আজকে না, জিয়ার আমলেও পারতেন, এর সাথে আমলেও পারতেন, শেখ হাসিনা আর খালেদা জিয়ার আমলেও পারতেন, তিনি তো করেন নাই। তো যে ব্যক্তিটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে, যে ব্যক্তিটি 400-500 কাঠা ঢাকা জমির মালিক হয়ে, যে ব্যক্তিটির হাজারো কোটি টাকা থাকার পরেও যে আদম ব্যাপার লাইসেন্স করে, সে কিভাবে দেশ প্রধান হইতে পারে? এই মন মানসিকতার মানুষ। তার কাজ হচ্ছে, তারা তো হাদিকে তো এটা তো একটা কেমন, এটা তো একটা ড্রামা, এটা তো আমরা বুঝতেই পারতেছি। হাদিজ একখানে বলির পাঠা, এটা তো স্পষ্ট, নির্বাচন পিছনে নির্বাচন বানচাল করার, অথবা ডক্টর ইউনূস তথাকথিত এনজিও গ্রাম সরকারের আয়তন বাড়ানোর, মানে তাদের ক্ষমতার আয়তন বাড়ানোর জন্য তারা এগুলো করতেছে, এই নাটক। তারা তো এগুলো বলবেই। তারা এখন হাদিকে মেরেছে, কালকে সাদিক কায়েমকে মারতে পারে, পরশু জামাতের লোককে গুলি করে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি করতে পারে। আবার সিইসি কি বলেছে শুনেছেন তো? সিইসি বলেছে এটা ন্যাচারাল, স্বাভাবিক ঘটনা, দুই একটা খুন তো হইতেই পারে, দেশের আইন স্বাভাবিক। তো এই যে যাদের বদমাইশি গুলো, এরা তো একজন রাজনীতিবিদ না। আপনি আমাকে বলেন যারা এই মুহূর্তে তথাকথিত এনজিও গ্রাম সরকার আছে, একজন কি পলিটিশিয়ান কিনা আমাকে নাম বলেন। আপনি আপনার নাম মনে পড়লে আপনি বলেন। একজনও না। এই দেশে কি তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকার বানার লোক পাওয়া গিয়েছিল না? কমরেড শাহ আলমরা ছিলেন না, বা বিএনপি নেতারা ছিলেন না? রাজনৈতিক নেতাদের নিয়ে আসেন। আপনি পছন্দ করেন আওয়ামী লীগ খুব খারাপ, আওয়ামী লীগের বাদ দিয়ে দেন। আওয়ামী লীগ ছাড়া আরো তো রাজনৈতিক দল ছিল, তাদের নিয়ে আপনি একটি ইন্টারিম সরকার গঠন করতেন। এই সমস্ত, যেটা আমাদের মাননীয় কমরেড, আমাদের শ্রদ্ধেয় কমরেড যেটা বীর মুক্তিযোদ্ধা বলে গেলেন, যেটা থেকে এই মুহূর্তে সাম্রাজ্যবাদী সরকারের কথাই চলতেছে, একটা এম্বাসিতে বসে এইগুলো নির্দেশ দেওয়া হচ্ছে, তারা তাই করতেছে। এই দেশে একটা হট্টগোল বাদিয়ে, কখনো আওয়ামী লীগের সাথে হট্টগোল, কখনো বিএনপির সাথে হট্টগোল, কখনো নিজেরাই, যেমন হাতির ঘটনা, তারপর ভারতের সাথে একটা সংঘর্ষ পরিস্থিতি সৃষ্টি করে যাতে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে পারে এবং তাদের উদ্দেশ্য সফল হয়, সেই জন্য তারা এগুলো করতেছে। এটা তো আর কিছু না, এটা তো স্পষ্ট। মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন বা ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের একটা কর্মসূচি ঘোষিত হয়েছে। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন ততক্ষণে হয় এই কর্মসূচিটি পালিত হয়ে গেছে অথবা কয়েক ঘন্টার মধ্যে এটা পালিত হবে। অবশেষে অরিন্দম কহিলা বিষাদে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের এই কর্মসূচিতে আমি খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত, খুবই তৃপ্ত এবং দুই হাত তুলে এটাকে সমর্থন দিচ্ছি।
সমর্থন দিচ্ছি কেন এটা বলার আগে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। এক লোক, এক কৃষক প্রতিদিন ঘরে ফিরে তার বউকে পিটায়। তো মাইট দেওয়ার পরে তারপরে বউ কিছুক্ষণ কান্নাকাটি করে ভাত দেয়। ততক্ষণে লোকটা যায় গিয়ে গোসল টোসল করে এসে ভাত খায়। এটা ছিল তাদের দীর্ঘদিনের রুটিন। তো একদিন ঘটনাটা ঘটলো, লোকটা বাসায় এসেছে, এসে বাড়িতে ফিরে আর বউকে পিটায় না। সে বিভিন্ন কাজকর্ম করছে, এটা করছে। বউ সামনে দিয়ে খালি ঘুরঘুর করে। তো লোকটা হঠাৎ করে জিজ্ঞেস করলো যে, কি ব্যাপার? তুমি দেখা যায় খালি বারবার ঘুরঘুর করছো, কিছু বলবা? বউ তখন মুখ ঝামটা দিয়ে বলল, মারলে মাইরা দাও, গোসল করতে যাব। মানে তুমি যদি মারতে হয় তাহলে মাইর দিয়ে দাও, কারণ এটা তো রুটিন। তারপরে বউটা গোসল করতে যাবে। ভারতের অবস্থাটা হচ্ছে তাই, এবং আমার ধারণা যে তারাও অপেক্ষা করছে যে মারলে মাইরা দে, তারপরে গোসল করতে যাব। কারণ দীর্ঘদিন ধরে, বিশেষ করে গত ১.৫ বছর ধরে প্রতিদিন যেভাবে সেভেন সিস্টারকে খেয়ে ফেলবে এবং ধ্বংস করে ফেলবে বলে অপেক্ষা করে, মানে বারবার আমরা সরকারি দলগুলো থেকে, সরকারি দলের নেতারা হুমকি দিয়ে যাচ্ছেন। আমার ধারণা সেই সেভেন সিস্টার্সের লোকজন যারা ভারত থেকে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন, তারা অধীর আগ্রহে বলছেন, ভাই কবে তোমরা আমাদেরকে মুক্ত করে দিবে। এই যখন পরিস্থিতি, তখন জুলাই ঐক্য নামে, জুলাইয়ের একটা দোকান না, জুলাইয়ের যে বিভিন্ন সংগঠন আছে তারই একটা সংগঠন, যেটা ছাত্র শিবিরের এবি জুবায়ের এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা চালান। মানে বাংলাদেশের সব সংগঠনই তো গুপ্ত বাহিনীর সুপ্ত অবস্থায় চালান, বাট এইটা একটু প্রকাশ্যে চালান। সেই সংগঠন থেকে ডাক দেওয়া হয়েছে যে ভারতীয় দূতাবাসকে ঘেরাও করা হবে। ঘেরাও করার পিছনে যে যুক্তিটা তারা দিয়েছেন, যে দাবিটা তারা করেছেন, এটা খুবই যৌক্তিক একটা দাবি, যে সেখানের মধ্যে যে মুশকিলটা তৈরি হচ্ছে, আমাদের দেশে অপরাধ করার পরে অপরাধীরা পালিয়ে ভারতে চলে যাচ্ছে। এর বাইরে প্রচুর সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী, যাদের অধিকাংশই এই দেশের মধ্যে মামলা ফেস করছেন, তথা অপরাধী আওয়ামী লীগের নেতাকর্মী, শেখ হাসিনা সহ বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক মন্ত্রী, এমপি এবং ছোটখাটো ইভেন তৃণমূলের নেতারা কলকাতা এবং দিল্লিতে আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। এদেরকে ফেরত দিতে হবে, এবং বিশেষ করে হাদিকে মেরে যে ২ জন পালিয়ে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যে তারা ভারতে চলে গিয়েছেন। আমি জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা। সেটার ফেরত দেওয়ার এবং এটা ক্ষোভ প্রকাশ করার জন্য তারা এই দূতাবাসমুখী মিছিল করছেন। এবং আমি পত্রিকা সূত্রে যেটা দেখতে পেলাম, সেখানের মধ্যে আমাদের কিছু সাবেক সেনা কর্মকর্তারা থাকবেন। আপনারা জানেন যে এই সেনা কর্মকর্তাদের মধ্যে কিছু আছেন, সাবেক সেনা কর্মকর্তারা বয়সের ভারে বা হয়তো ট্রেনিং দিতে মগজের কিছু ক্ষতি হয়ে গিয়েছিল আগে, যার কারণে তারা খুব উল্টাপাল্টা কথা বলেন। তারা গত বছর এই সময় বলেছিলেন যে ৪ দিনে ক্যালকাটা দখল করে ফেলবেন, আরো কি যেন উদ্ভট কথা বলেন। তো আমি আশা করছি সেই সেই সেনাপ্রধান, সেনা কর্মকর্তারা এই মিছিলে যুক্ত হবেন, এবং অবভিয়াসলি যেহেতু শিবির সংগঠন হিসেবে ডাক দিয়েছে, শিবিরের লোকজন যুক্ত হবেন। এবং এন্টি ভারতীয় যে সেন্টিমেন্টটা বাংলাদেশে আছে, সুতরাং শিবিরের যে শিশু সংগঠনগুলো আছে, তারা বিভিন্ন ব্যানার এবং নামে এটার মধ্যে যুক্ত হবেন। আমি শুরুতেই বলেছি, আমি এই কর্মসূচি সর্বাত্মক সমর্থন করি। আমি নিজে একজন খুব ভারত বিরোধী লোক। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এটা কি আসলেই শুধুমাত্র এই সৎ উদ্দেশ্যে করা হচ্ছে, নাকি এর পিছনে রাজনীতিকে আড়াল করার একটা চেষ্টা আছে? আপনারা জানেন, এই সরকার যখন ব্যর্থ হয়, মানে তারা সবসময় ব্যর্থ, যখন ব্যর্থতা বেশি চোখে পড়ে যায়, তারা কিছু পাবলিক স্টান্টবাজি করে। প্রথমে তারা কি করবে, তারা কোনো একটা নায়িকারে গ্রেফতার করে ফেলবে, ধরেন পরিমণিরে গ্রেফতার করে ফেলবে বা এরকম কাউরে গ্রেফতার করে ফেলবে, এবং সেটা যদি না পারে তারপরে তারা কিছু একটা ড্রোন শো দিবে। ড্রোন শো দিয়ে যদি এটা না হয়, তাহলে একটা হেলিকপ্টার শো দিবে, বিমান শো দিবে, বিমান থেকে ফালাবে, বাতি জ্বালাবে, এইসব তামসা তারা করে পুরা জিনিসটাকে তারা একটা পাবলিক স্টান্টবাজিতে নিয়ে যায়। এই পাবলিক স্ট্যান্ডবাজির অংশ হিসাবে ভারতীয় দূতাবাস দখলের চেষ্টা হচ্ছে কিনা, দখল তো না, ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে কিনা, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ মৌলিক যে প্রশ্নটা যদি তুলতে হয়, মৌলিক প্রশ্নটা তুলতে হবে, হাদিকে কারা আক্রমণ করেছে, হাদিকে কারা মেরে ফেলার জন্য খুব নিখুঁতভাবে গুলিটা করেছে। ভাগ্য ভালো যে হাদি এখনো মারা যান নাই, চিকিৎসাধীন আছেন, এবং আমি কামনা করি, আশা করি যে তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। কিন্তু ওনার এই হত্যা প্রচেষ্টাটা যারা করেছিল, এরা কারা? ঢালাওভাবে আওয়ামী লীগের উপরে দোষ দেওয়া হচ্ছে, এবং এই ২ জনকে আওয়ামী লীগের নেতাকর্মী হিসাবে চিহ্নিত করা হচ্ছে, যে ২ জনকে প্রাইমারি সাসপেক্ট হিসাবে নেওয়া হয়েছে। বাট আমাদেরকে মনে রাখতে হবে,
বাংলাদেশের সবাই একসময় আওয়ামী লীগ করতো, এখন সবাই গাছের পাতা সহ সবাই এখন বিএনপি করে। এবং এই সাদিক কায়েম যদি 5 আগস্টের পট পরিবর্তন না হতো, এখন উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের সাথে মিছিল করতেন। সুতরাং এই যে দুইজন কে এখন আওয়ামী লীগ বলা হচ্ছে, তারা আদৌ কি আওয়ামী লীগ ছিল কিনা, না 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 তারা সরকারি পৃষ্ঠপোষকতায় হত্যার সঙ্গে জড়িত ছিল, এই প্রশ্নটা উঠতে হবে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে এরা কিন্তু অনেকগুলো অস্ত্র সহ ব্যাংক না একটা কি যেন ডাকাতি করতে গিয়ে উত্তরা ধরা খেয়েছিল, একটা প্রতিষ্ঠান ডাকাতি করতে গিয়ে। এবং তারা কখন এটা করেছিল, যে 5 আগস্টের পরবর্তী 90 দিনের মাথায়, যখন এই সব ধরনের ডাকাতি এবং মববাজিরা আমাদের এখনকার যারা সরকারি নেতারা আছে তারা এবং তাদের পৃষ্ঠপোষকতায় এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র এইসব মুখোশের আড়ালে এই লুটপাট মবতন্ত্র চলছিল। সেই সময় এই লুটপাট এবং ডাকাতি করতে গিয়ে দুইজন ধরা গিয়েছে। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন এই ধরনের ধরা খায়, হান্নান মাসুদরা থানা গিয়ে ছুটিয়ে নিয়ে এসেছেন, নেগোসিয়েশন করে নিয়ে এসেছেন। এই কেসটাতে যেটা হয়েছিল, র্যাবের কাছে ধরা খাওয়ার পরে তাদেরকে হয়তো ওইখান থেকে থানা থেকে ছুটিয়ে আনার কোনো ভিডিও আমরা দেখি নাই, কিন্তু পরবর্তীতে তারা খুব দ্রুত জামিন পেয়ে গিয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশের একেবারে সাধারণ সাংবাদিক যারা আছেন, একেবারে যদি আমি বলি শাকিল রূপা সহ অসংখ্য সাংবাদিক, অসংখ্য অ্যাক্টিভিস্ট, সাধারণ লোকজন, কোনো এক কালে আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, বা সে না করলে তার নানা করতো, বা নানার পাশের বাড়ির লোকটা করতো, এরা গ্রেফতার হয়েছে এবং এদের কারো জামিন হচ্ছে না। সেই জায়গায় অস্ত্রসহ এই দুটো লোক গ্রেফতার হওয়ার কিছুদিন পরেই কিভাবে জামিন পেয়ে গেল? কারণ ডক্টর ইউনূসের এই জঙ্গি মুক্তিকরণ কর্মসূচি যেটা 5 আগস্ট থেকে পরিচালিত হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশের যত চিহ্নিত জঙ্গি ছিল, যত চিহ্নিত সন্ত্রাসী ছিল, কিলার ছিল, তাদের সবগুলোকে ধাপে ধাপে এরা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে তাদের একটা মাসল পাওয়ার গেইন করেছে। সেই মাসল পাওয়ারের অংশ হিসাবে এই দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছিল কিনা না, এটা একটা যৌক্তিক প্রশ্ন রয়েই গেল আমাদের মনের মধ্যে। এবং সেই নেগোসিয়েশনের কোনো অংশ ছিল কিনা না এই কিলিং মিশন, এই প্রশ্নটা আছে। কেন আছে? এই লোকগুলো ঢাকা শহরে একটা কাণ্ড ঘটিয়ে কিভাবে ভারতে চলে গেল, যদি এই দাবি সত্য হয়ে থাকে, এই প্রশ্নটা উঠতে হবে। সরকারি কোনো গোয়েন্দা সংস্থার, সরকারি কোনো সংস্থার সংশ্লিষ্টতা ছাড়া নির্বিঘ্নে ঢাকা শহর, ঢাকা হচ্ছে বাংলাদেশের একবারে সেন্ট্রাল, এখান থেকে একেবারে চলে গেল। কিভাবে চলে গেল? পুরো রাস্তা তাদেরকে কেউ ধরতে পারলো না। এবং আমাদের সীমান্ত রক্ষীরা কি করছে, আমাদের সীমান্ত ম্যানেজমেন্ট কি হচ্ছে, এই প্রশ্নটা আমাদেরকে তুলতে হবে। তারা ভারতে যাওয়ার পরে ভারতে আশ্রয় নিয়েছে, ভারত তাদেরকে গ্রেফতার করবে, ফেরত দিবে, মেরে ফেলবে, অন্য দেশে পাঠিয়ে দিবে, নাকি পালক পুত্রের মতো পেলে পুষে রাখবে, এটা ভারতের সমস্যা। কিন্তু এরা যখন বর্ডারটা ক্রস করে, ভারতের বর্ডারে ঢোকার আগে তো বাংলাদেশের বর্ডারে এরা ছিল, তখন কেন বাংলাদেশের বর্ডারের কোনো লোক এটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না, তাদেরকে গ্রেফতার করা গেল না? বিশেষ করে এত বড় একটা ঘটনার পরে স্বাভাবিক আমরা জানি যে বর্ডারগুলোতে অনেক বেশি রেড অ্যালার্ট থাকে। এই প্রশ্নটা করতেই হবে। সেক্ষেত্রে আমাদের এই সন্দেহটা কি খুব অমূলক যে বাংলাদেশের সরকারের কোনো না কোনো অংশের, আমি বলবো না পুরো অংশের, কোনো ধরনের পৃষ্ঠপোষকতা ছিল কিনা না এই হাদি হত্যা চেষ্টার প্রয়াসের মধ্যে? এই প্রশ্নগুলো কিন্তু যৌক্তিকভাবে আগামীতে আসবে, এবং কোনো একদিন দিন ফিরলে আমরা জানি তদন্তে বেরিয়ে আসবে যে হয়তো কোনো গোয়েন্দা সংস্থা বা বিশেষ কোনো সংস্থা বা সরকারের বিশেষ কোনো উপদেষ্টার ইঙ্গিতে এই কাণ্ডগুলো হলেও হতে পারে। এই প্রশ্নগুলো তদন্ত সাপেক্ষ এবং আগামীতে দেখা যাবে। ফিরে আসছি ভারতীয় দূতাবাসকে ঘেরাওয়ের কর্মসূচিতে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশে একটা সেন্টিমেন্ট আছে, খুবই যৌক্তিক সেন্টিমেন্ট আছে, এবং সেই সেন্টিমেন্টের কারণ যে সীমান্ত হত্যা আছে এবং বিভিন্ন কাহিনী আছে। কিন্তু এটাকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে এই সরকার ব্যবহার করছে, এখানে তাদের রাজনৈতিক অসাধুতার একটা প্রশ্ন এসেছে। আমার কথা হলো, ভাই একেবারে সেভেন সিস্টারকে শান্তিতে থাকতে দিব না, ডক্টর ইউনূস থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ, সরকারের প্রতিটি স্তরের লোকজন এটা বলেছেন। ভাই করে ফেলেন, অন্তত এই কাজটা করে রেখে আপনারা যান, তাহলে তো বুঝবো যে একটা ভালো কাজ করছেন, সেভেন সিস্টার মুক্ত করেছেন। প্র্যাকটিক্যালি কি করছেন, কি কর্মসূচি আপনাদের, কিভাবে করবেন, একটু ভেঙে বলেন, আমরাও চেষ্টা করি এটার মধ্যে শরিক হতে। আর যদি সেটা না পারেন, এই বাক্যবাজি করে মানুষের ইমোশনাল সুরসুরি দিয়ে যে ফোকাস সরিয়ে নেওয়ার চেষ্টা, এই রাজনৈতিক অসাধুতাটা বাদ দেন। আমাদের মনে আছে এই আসিফ নজরুল, ডক্টর ইউনূসের ডানহাত, যেটা ডক্টর ইউনূস দেরিতে আসলে যে নিজেই চেয়ারে বসে পড়ছিল প্রধান উপদেষ্টা হিসেবে, সে আসিফ নজরুল বলেছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে থাকে। তো এখান থেকে তুই 26 জন বের করে দাও আঙ্কেল। এই 26 জনকে আজ পর্যন্ত তুমি বহিষ্কার করতে পেরেছো, একটা তালিকা দাও। 26 লক্ষ লাগবে না, 26,000 লাগবে না, 2600 লাগবে না, 26 জন। তারা পারে নাই, কিন্তু কারণ বাস্তবে এই জিনিসটার অস্তিত্ব ছিল না। কিন্তু এই যে ইমোশনের খেলা খেলার জন্য
আবেগের খেলা খেলার জন্য তারা বিভিন্ন সময় এই ধরনের হাইপ তুলে জনগণকে বিভ্রান্ত করেছে, মূল ইস্যু থেকে চোখ সরিয়ে নেওয়ার একটা চেষ্টা চলেছে। ভারতের সাথে বাংলাদেশের অনেকগুলো চুক্তি আছে। প্রথমে আসার পরে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা শুনলাম তারা বারবার বলল যে সবগুলো আওয়ামী লীগ ছত্রনাশ করে ফেলেছে, সবগুলা বাজে চুক্তি, সবগুলা খুব খারাপ চুক্তি, দেশের স্বার্থ ছিল না, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিয়েছে। আমি একমত। কোন কোন চুক্তি আপনারা বাতিল করেছেন? গত কবে থেকে আপনারা আছেন? 1.5-2 বছর তো হয়ে গেছে, 1.5 বছরের মতো হয়ে যাচ্ছে। আপনারা কোন কোন চুক্তি বাতিল করেছেন এটা সরকার আমাদেরকে হিসাব দেন। এবং যদি চুক্তি বাতিল করে না থাকেন, কেন করেন নাই? যদি এগুলাতে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকে তাহলে আপনারা মাপ চান, আপনারা বলেন আমরা ভুল করেছি, আমরা জনগণের কাছে ক্ষমা চাই, কারণ আমরা আওয়ামী লীগের পিছনে সুরসুরি দেওয়ার জন্য এই মিথ্যা তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি। প্রিয় দর্শক, আসুন আমি আপনি সকলে মিলে, ভারত আমাদের 3 দিকের প্রতিবেশী, তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে, বিভিন্নভাবে টর্চার করে, সীমান্তে কিলিং করে, ব্যবসা বাণিজ্যে খুবই আনস্টেবল সিচুয়েশন, তারা আমাদের পণ্য নিতে চায় না, তাদের পণ্য আমাদের কাছে পুশিং করতে চায়, তারা সীমান্তে তাদের নাগরিক পর্যন্ত আমাদের কাছে পুশিং করে, সীমান্তে তারা গুলি করে, বিভিন্ন ধরনের নির্যাতন তারা মানে আমাদের সাথে আন্তর্জাতিক পর্যায়ে করে থাকে। আমি পানি বন্টনের কথা তো আর নাই বললাম, বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে আমাদেরকে তারা ন্যায্য হিস্যের পানি দিচ্ছে না। এই সব কিছু মিলিয়ে ভারতের বিরুদ্ধে যে ইমোশনটা আছে, এইটাতে যদি সরকার খেলতে চায়, সরকারকে জবাব দিতে হবে ক্যাটাগরিক্যালি যে তারা এর বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিচ্ছেন। আর এই ব্যবস্থা যদি না নিয়ে থাকেন তাহলে আমরা ধরেই নিব জনগণের চোখ, জনগণের দৃষ্টি মূল সমস্যাগুলো থেকে সরিয়ে দেওয়ার জন্য ভারতীয় বিরোধিতার একটা নতুন নাটক ডক্টর ইউনূস এবং তার সাওয়াল পাওয়াল শুরু করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় ভারতীয় দূতাবাস ঘেরাও, হয়তো মানে একটু আক্রমণ টাক্রমণ, নাটক টাটক সবই চলবে, কিন্তু সবকিছুর পরে আমাদেরকে মনে রাখতে হবে এই সরকার যদি সত্যিকার অর্থেই দেখাতে চায় যে ভারত আমাদের জন্য একটা বিরাট শত্রু, সেটা তাদেরকে প্রমাণ করতে হবে কাজে। 26 লক্ষের হিসাব দিয়ে 26 লক্ষকে বহিষ্কার করে প্রমাণ করতে হবে, বাংলাদেশের সাথে ভারতের সকল চুক্তি বাতিল করে তাদেরকে প্রমাণ করতে হবে। আর ওই হ্যাডম যদি তাদের না থাকে, ওই জোর যদি তাদের না থাকে, বুঝতে হবে তারা আবার আরেকটা বাটপারি নিয়ে আমাদের সামনে এসেছে, এবং আমাকে আপনাকে তখন মুচকি হেসে বলতে হবে, নাটক কম করো আসিফ নজরুল, নাটক কম করো প্রিয়। বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে কিনা এখনো বুককে হাত দিয়ে কেউ বলতে পারে না। সেদিন এক বিএনপি নেত্রীর সঙ্গে আমার কথা হচ্ছিল, নেতার সঙ্গেও কথা হয়েছে, বললাম, আমাকে জিজ্ঞেস করছে ভাই, আমি বললাম যে নির্বাচন হবে কি, আগে তো বলতাম নির্বাচন হবে কিনা শিওর না, এখনো ঠিক বুঝি না। বলে যে ভাই এখন একটু বলবেন, যে এবার বলতে পারি নির্বাচন হবেই না, দেশের যে সিচুয়েশন তৈরি হয়েছে। নির্বাচন হওয়ার জন্য এই সরকার যা যা মেকানিজম করা দরকার ছিল, যা যা ঠিক করা দরকার ছিল দেশের, তারা সেটা 15 মাসে করে নেই। নির্বাচন যখন একটা সুন্দর বিশ্বব্যাপী গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক, দেশের সব মানুষকে নিয়ে উৎসব মুখর একটা নির্বাচন করতে হলে তাতে এনাফ সময় ছিল, সে 12-14 মাস কোনো ট্রাই করেনি। শেষ মুহূর্তে এসে যখন দেখছে যে নির্বাচন না দিলেই না, একটা নির্বাচন দিতে হবে, তখন তড়িঘড়ি এমন পথে হাঁটছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন বাংলাদেশের স্মরণকালের ইতিহাসের সর্বনিম্ন খারাপ পর্যায়ে আছে, একেবারে অলি থেকে গলি, ছোট থেকে বড়, জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে এত ভঙ্গুর, এত নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি এর আগে কখনো দেখা গেছে কিনা। এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবচেয়ে বড় হ্যান্ড সরকারের যেটা পুলিশ, সেই পুলিশেই এখনো অ্যাক্টিভ না, ভাইব্রেটেড না। পুলিশ এই বাংলাদেশের মতো একটা দেশকে যেভাবে কন্ট্রোলে রেখেছে এই 2024-এর আগ পর্যন্ত, সেই পুলিশের স্ট্রেংথটাও এখন পর্যন্ত দেখা যায় না। ফলে নির্বাচনের প্রস্তুতি ইলেকশন কমিশনের আছে, মুখে তো বলাই যায়, মুখে আমি তো 7 সমুদ্র 13 নদী জয় করে ফেলতে পারি, কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন এই প্রশ্নটাই এখন জোরে ছড়ে উঠছে। দেখেন, সবাই এটা বলা বলি করছে যে এই ইলেকশন কমিশনের প্রস্তুতি আসলে কতটুকু, খালি কি মুখেই খই ফুটছে? সেখানে বলা হচ্ছে এখনো শেষ করা যায়নি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কাজ, আসন ভিত্তিক ভোটার তালিকার জিডি প্রস্তুতির কাজও চলমান, ছাপা হয়নি নির্বাচন পরিচালনা ম্যানুয়াল, তফসিলের পরপরই প্রয়োজনীয় নথিপত্র জারি করতেও হিমশিম দশা। সব মিলিয়ে তফসিল ঘোষণার 6 দিন পরও নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে পারেনি নির্বাচন কমিশন, ইসি। যদিও নভেম্বর শেষ সপ্তাহ থেকে ইসির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন নির্বাচন প্রস্তুতির সবকিছুই সম্পন্ন। দেখেন, সম্পন্নের রূপটা আপনারা বুঝেছেন তো, টের পেয়েছেন। এরই মধ্যে প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা সম্পর্কিত পরিপত্র জারি করেও 2 দিনের মাথায় তা আবার সংশোধন করা হয়েছে।
শুরুতে গণভোটের অধ্যাদেশের আলোকে বিধিমালা জারির কথা জানালেও সেই অবস্থা থেকে সরে আসে ইসি। পরে যে পরিপত্র জারি করা হয়েছে সে আলোকেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত হয়। বিশ্লেষকরা বলছেন, ইসির এমন অগোছালো পরিস্থিতির প্রভাব মাঠ পর্যায়ে পড়তে পারে। পাশাপাশি 2 ভোটের ব্যালট গণনা নিয়েও কেন্দ্রের জটিলতার সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। এটা যে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড হইতে পারে, এটা যে সিনেমা দেখা যাবে ইলেকশনের দিন, গণভোটের ভোট গণনা, সংসদ প্রার্থীর ভোট গণনা, দেখেন না তেলিস্মারিটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, একে তো উপদেষ্টা পরিষদ থেকে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন সিদ্ধান্ত আসতে দেরি হয়েছে, তার উপর তফসিল ঘোষণার আগের দিন বাগেরহাট ও গাজীপুর জেলার সীমানা পরিবর্তন বিষয়ক আদালতের রায় দেওয়া হয়। এরপর ফরিদপুর 4 আসনের সীমানা নিয়ে আদালত থেকে নতুন সিদ্ধান্ত আসে। এছাড়া ইসি সচিবালয়ের অভ্যন্তরীণ জটিলতার কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে। দ্রুতই তা কাটিয়ে ওঠার চেষ্টা চলতেই থাকবে এই দেশে। এবং ইলেকশন কমিশন এসবের মধ্যে দিয়েই আবার একটা এই দেশে গোজামিলের ইলেকশন উপহার দিবে কিনা সেটাই দেখার অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান।